উষ্ণ ঠোঁট তের গাল ছুঁতেই তের চোখ বড় বড় হয়ে যায় এবং তের চোখ বড় বড় করেই জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক ভুরু নাচিয়ে বলে, এই যে এটা গালে হলো, এটা কিন্তু এবার আর গালে হবে না। বলেই জাঙ্কুক তের ঠোঁটের দিকে তাকিয়ে একটা দুষ্টু স্মাইল দেয়। তে এবার নিজের সবটুকু শক্তি দিয়ে জাঙ্কুককে একটা ধাক্কা দেয় এবং নিজেকে জাঙ্কুকের থেকে ছাড়িয়ে নেয়। জাঙ্কুক এবার আর জোরাজুরি করে না। তের দু চোখ জলে ভরে গেছে। তে জিমিনের দিকে তাকিয়ে বলে, জিমিন, আমি তোকে আমার বেস্ট ফ্রেন্ড ভেবেছিলাম রে। তুই আমার ইমোশন নিয়ে ভেবে ফেলবি। তুই তো জানিস আমি মিথ্যা কথা সহ্য করতে পারি না, তারপরেও তোরা তিনজন মিলে আমাকে ঠকালি। এবার জাঙ্কুক পাশ থেকে বলে, তে তুমি ভুল বুঝছো। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, থাক জাঙ্কুক, তুমি অ্যাটলিস্ট আমাকে আর কিছু বোঝাতে এসো না। তে তুমি ভুল বুঝছো, তুমি শোনো আমার কথাটা। বলেই জাঙ্কুক তের দিকে কিছুটা এগিয়ে আসে, কিন্তু তে এক ঝটকায় নিজেকে কিছুটা দূরে সরিয়ে নেয় এবং বলে, প্লিজ আমার কাছে এসো না। তে আবারও জিমিন আর সুগার দিকে তাকিয়ে বলা স্টার্ট করে, তোরা তো আমার ছোটবেলাকার ফ্রেন্ড রে, কিন্তু তোরা যে এরমটা করবি আমি কখনোই বুঝতে পারিনি। আমি কোথায় নিষ্পাপের মতো ভেবে গেছি যে তোরাও হয়তো জাঙ্কুককে চিনিস না, কিন্তু তোরা সবটা প্ল্যান করেছিস। এখন তো আমার নিজেকে দেখে মনে হচ্ছে যে জোকার আমি, হাসির পাত্রী একটা। এবার সুগা বলে, তুই সত্যি ভুল বুঝছিস, সেরকম কিছুই না। তুই কেন বুঝতে চাইছিস না? তে আমি সবই বুঝতে পারছি রে। তোরা কেন এরকম করেছিস সেটা আমি জানি না, বাট তোরা যে আমাকে বেস্ট ফ্রেন্ড ভাবিস না এটা আমি বুঝতে পারছি। তোরা জাস্ট আমার সাথে মিথ্যে নাটক করেছিস বেস্ট ফ্রেন্ড হওয়ার। কথাটা বলতে তে চোখ থেকে দু ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। এবার তে নিজের পার্সটা নিয়ে সেখান থেকে চলে যায়। জাঙ্কুক সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। সুগা জাঙ্কুককে বলে, ভাই তুমি যাও, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? এবার জাঙ্কুক সুগার দিকে ফিরে এবং সুগা দেখে জাঙ্কুকের চোখেও জল। তখন সুগা বলে, ভাই তুমি কাঁদছো কেন, কি হয়েছে? তখন জাঙ্কুক বলে, আমি তোকে বলেছিলাম ও আমায় ভুল বুঝবে। সত্যিটা জানার পরে আমি প্রথম দিনই বলে দিতে চেয়েছিলাম, কিন্তু তুই তুই বললি না ও ভুল বুঝবে না, ও অনেকটা আন্ডারস্ট্যান্ডিং। বাট ও তো আমাকে ভুল বুঝলো, এখন কি হবে? আমি ওর যে বিশ্বাসটা জিতেছিলাম সেই বিশ্বাসটা আমরা নিজে হাতে ভাঙলাম। এখন আমি ওকে কি করে বিশ্বাস করাবো যে এগুলো আমি ওকে ভালোবেসে করেছি, ওর সাথে প্রতারণা করিনি? ও তো কোনোদিনই বুঝবে না রে। তখন জিমিন বলে, ভাইয়া এখন এসব ভাবার টাইম নয়, তুমি যাও, এটা অচেনা জায়গা আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 11টা বাজে। এই সময় যদি ও একা যেতে যায় কোনো বিপদে পড়তে পারে, তুমি যাও ওর সাথে। কিন্তু জিমিন, ও তো আমার সাথে কথাই বলতে চাইছে না, আমি গেলেও আমার সাথে কথা বলবে না। তখন জিমিন বলে, ভাইয়া তুমি তো আমার দিয়ে বড়, তুমি আমাদের সবার থেকে বড়, তুমি এটা বুঝতে পারছো না? ও তোমার উপর অভিমান করেছে আর তুমি জানো না যে কে তোমার জন্য কি ফিল করে। বাট সেটা আমি দেখেছি, যখন তুমি সন্ধ্যাবেলা ওকে ডেকে গেলে তখন ও তোমার আর ওর ফটোগুলো যখন আমাকে দেখাচ্ছিল, ওর মুখে যে স্মাইলটা, এটা দেখে আমি বুঝতে পেরেছি যে ও তোমাকে ঠিক কতটা ভালোবাসে। ও শুধু প্রকাশ করতে পারে না, ও আগাগোড়াই এরকম। ও আমাদের ক্ষেত্রেও সেম কাজটাই করে। ওর রাগ হলে ও রাগটাই দেখায়, কিন্তু ওর যতটা ভালোবাসে ওর ভালোবাসাটাকে ও প্রকাশ পায় না। কিন্তু জিমিন, ও তো আমার কোনো কথা শুনতেই চায় না, আমি ওকে কি করে বোঝাবো? উফ ভাইয়া তুমি যাবে? তুমি যদি নাই যাও, নাই বোঝানোর চেষ্টা করো, তাহলে ও কি করে বুঝবে? অভিমান করে চলে গেছে, তুমি প্লিজ যাও। এবার জাঙ্কুক সেখান থেকে এক ছুটে চলে আসে। রোডে আসতেই দেখতে পাই পুরো রোডই ফাঁকা, সেখানে তের কোনো অস্তিত্বই নেই। এইটুকু সময়ের মধ্যে মেয়েটা কোথায় চলে গেল? জাঙ্কুক দেখতে পাই রাস্তার অপর পাশে দুটো কাপল দাঁড়িয়ে গল্প করছে। জাঙ্কুক তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। বলছি আপনারা কি এখান দিয়ে কোনো মেয়েকে হোয়াইট কালারের ড্রেস পরে যেতে দেখেছেন? কাপলগুলো অ্যান্সার দেয়, হ্যাঁ ওই তো ওইদিকে গেছে। ঠিক যেদিকে গেছে কাপলগুলো সেই দিকেই উদ্দেশ্য করে হাত দেখায় এবং জাঙ্কুক দেখে তে তেদের হোটেলের অপোজিট ডাইরেকশনে গেছে। তখন জাঙ্কুক একটু ভয় পেয়ে যায়। জাঙ্কুকও সেই দিকে ছুটে যায়। অন্যদিকে তে তে আপন মনে হাঁটছে এবং প্রথম থেকে সব ঘটনা মনে করছে। যেদিনকে জাঙ্কুকের সাথে ওর গেমে পরিচয় হয়েছিল, তারপরে ওর বার্থডে ট্রিট দিতে যখন জাঙ্কুকের সাথে ঘুরতে গেছিল, আরো যত যা মেমোরি আছে সবই ভাবছে। আনমনেতে বলে উঠল, আমি কোনোদিনই ভাবিনি জাঙ্কুক আমার সাথে এমনটা করবে। আজ বুঝছি দিভাই কেন তখন কেঁদেছিল। ভালোবাসার মানুষ চিট করলে সত্যিই বোধহয় অতিরিক্ত কষ্ট হয়। তের বাবার পরে জাঙ্কুকে এমন পুরুষ যার সাথে তে এত বেশি মিশেছে এবং কথা বলেছে বা তের কেয়ার নিয়েছে, তাই জাঙ্কুকের প্রতি তের একটা সফট কর্নার জন্মেছিল। কিন্তু জাঙ্কুকের সত্যিটা জানার পরে তে অনেকটাই ভেঙে পড়েছে। কিন্তু তে চেয়েও জাঙ্কুককে ঘৃণা করতে পারছে না, কেন সেটা তে নিজেও বুঝতে পারছে না।
তে কিছুটা দূর গিয়ে রাস্তার পাশে ল্যাম্প পোস্টের নিচে একটা বেঞ্চে বসে এবং ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। মুখ অনেকটা জোরে দৌড়াচ্ছে এবং জোরে জোরে তে তে বলে ডাকছে, কিন্তু তেকে খুঁজে পাচ্ছে। জাঙ্কুকের টেনশনে মাথা নষ্ট হয়ে যাচ্ছে। হাজারো উল্টোপাল্টা চিন্তা মাথায় ঘুরছে জাঙ্কুকের। কিছুটা দূর গিয়ে জাঙ্কুক দেখতে পায় একটা বেঞ্চে একটা মেয়ে বসে আছে। জাঙ্কুকের বুঝতে বাকি নেই এটা তে। জাঙ্কুক গুটি গুটি পায়ে সেখানে গিয়ে দাঁড়ায়। তে মাথা নিচু করে কাঁদছিল। সামনে একটা পা দেখতে পেয়ে তে মাথা উঁচু করে তাকায়। কান্নার তোপে তে দুই চোখ ফুলে গেছে এবং গাল দুটো টমেটোর মতো লাল হয়ে গেছে। জাঙ্কুক তের দিকে তাকাতেই জাঙ্কুকের বুকটা ধড়াস করে কেঁপে ওঠে এবং জাঙ্কুক মাথা নিচু করে নেয়। চোখ বন্ধ করে বুক ছেড়ে শ্বাস নেয় এবং তের সামনে মাটিতেই হাঁটু গেড়ে বসে পড়ে। তে সঙ্গে সঙ্গে নিজের মুখটা অন্য পাশে ঘুরিয়ে নেয় এবং কোনো কথা বলে না। জাঙ্কুক থেকে বলে, কি হয়েছে তোমার? তুমি এত রাগ করছো কেন? আচ্ছা তুমি বলো, যদি আমি সেই দিন তোমাকে বলতাম যে আমি তোমাকে পছন্দ করি বা কিছু, বা আমি যদি স্বীকারও করতাম যে আমি সুগাকে চিনি, তো তুমি কি কোনোদিনও, তুমি যদি জানতে যে আমি সুগার ভাই হই সম্পর্কে, কোনোদিনও তুমি মানতে? তুমি আগে বলো তো এটা আমায়। তে কোনো অ্যান্সার দেয় না। তে চুপচাপ অন্যদিকে মুখ ফিরিয়ে থাকে। এবার জাঙ্কুক তে দুই গালে হাত রাখে এবং তের মাথাটা নিজের দিকে ঘোরায়। আবারও বলা স্টার্ট করে, চলো তাহলে আজ তোমাকে প্রথম থেকে সমস্ত কিছু বলি। তারপরেও যদি তোমার মনে হয় যে আমি ভুল, তাহলে তুমি আমার সাথে কথা বলতে হবে না। আর আমি কালকেই ব্যাক করব তোমাকে নিয়ে। কোনোদিনও আমার মুখটাও দেখাবো না তোমাকে। জাঙ্কুক বলা স্টার্ট করে, যেদিনকে তোমার বিষয়ে আমি ফার্স্ট জানতে পারি সেদিন ছিল আমার জন্মদিন। সেদিন ইয়োনু, সুগা আরো আমার কিছু ফ্রেন্ডরা মিলে আমার জন্য একটা সারপ্রাইজ পার্টির আয়োজন করে। কেক কাটার পরে যখন আমরা সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম, সেই সময় সবাই সবার ক্রাশের বিষয় বলছিল। সবাই যখন আমাকে জিজ্ঞাসা করে, আমি তখন কোনো রেসপন্স করিনি। তারপরে সবাই ইয়োনুকে জিজ্ঞাসা করে এবং ইয়োনু তোমার কথা বলে, কিন্তু সে এটাও বলে তুমি তাকে কোনোদিনও পাত্তা দাওনি। সে তোমাকে একবার বলতে চেয়েছিল, কিন্তু তুমি তাকে বলেই দিয়েছিলে তুমি তাকে ফ্রেন্ডের থেকে বেশি কিছু ভাবোই না। তখন সবাই জিদ করে যে তোমাকে দেখবে, কারণ যে ইয়োনুর মতো অত সুন্দর একটা ছেলেকে রিজেক্ট করতে পারে। সবাই এটা জানার জন্য আগ্রহী ছিলাম যে কে সেই রমণী যে ইয়োনুর মতো ছেলেকে রিজেক্ট করতে পারে, যে কিনা ছিল মিডিল স্কুলের সকলের ক্রাশ। তখন ইয়োনু তোমার ফটো দেখায় এবং তোমার চোখ দেখে আমি তোমার প্রেমে পড়ে যাই। তারপরে ইয়োনুর হাত থেকে ইয়োনুর ফোনটা নিয়ে বেশ কিছুক্ষণ তোমার ছবিটা দেখি এবং আমার সব বন্ধুরা বলে যে কেন দেখছি। তখন আমি নিজের ফিলিংসটা ওদের সামনে বলি। ইয়োনু খুব রাগও করে। ইয়োনু আমাকে এটাও বলেছিল, ছোট ভাইয়ের প্রেমিকার প্রতি নজর দিয়ে তোমার লজ্জা করে না? তখন আমি ইয়োনুকে বলেছিলাম, প্রেমিকা কোথা থেকে হলো? তোকে তো রিজেক্ট করেছে। এবার তুই দেখ আমি কি করে ওকে আমার করি। সেদিনকে সেখানে উপস্থিত সকলেই ভেবেছিল আমি হয়তো মজা করছি, কিন্তু তোমার জন্য যে আমি সত্যি একটা অন্য কিছু ফিল করেছিলাম ওরা বুঝতে পারেনি। তারপরে আমি সুগার সাথে এই বিষয়ে কথা বলি। যেহেতু সুগা ইয়োনু দুজনেই সেম বয়সী ছিল, আর ইয়োনু আর সুগা যেহেতু একই স্কুলে পড়তো, তাই তুমিও সেই স্কুলে পড়তে, তোমার বিষয়ে নিশ্চয়ই সুগা কিছু জানবে। কারণেই আমি সুগাকে জিজ্ঞাসা করি এবং সুগাও বলে হ্যাঁ ও তোমাকে চেনে এবং তুমি সুগার বেস্ট ফ্রেন্ড। তখন কাজটা আমার জন্য আরো সুবিধার হয়ে গেল, যাতে আমি তোমার বিষয়ে জানতে পারি। আস্তে আস্তে তোমার বিষয়ে টুকটাক জানতে পারি। তারপরে 6 মাস কেটে যায় এবং তোমার বিষয়ে আমি শুধু জেনেইছি, না তো কোনোদিনও তোমার ভয়েস শুনেছি না অন্য কিছু। তারপরে একদিন তুমি আর সুগা গেম খেলছিলে এবং আমিও সুগার পাশে আমার ফোনে গেম খেলছিলাম। তখন সুগা ডাউন হয়ে যায় এবং তোমাকে বলে এই তে রিভাইভ কর। তখন তুমি বলো, আরে দাঁড়া না, রিভাইভ করছি, এত তাড়া কিসের তোর? তোমার এই এটুকু ভয়েসই যথেষ্ট ছিল আমার মনে তোলপাড় চালানোর জন্য। তখন আমি সুগাকে বলি আমাকেও তোমাদের গ্রুপে নিতে। তখন সুগা সেটাই করে এবং তোমার কথা শুনি। কিন্তু সেদিনকে আমার মাইকটা ব্যান্ড হয়ে গেছিল, যার জন্য আমি তোমার সাথে কথা বলতে পারিনি এবং আমি কথা বলিও নি, কারণ আমি চেয়েছিলাম আগে তোমার বিষয়ে জানবো। তারপরে তারপরে প্রায় প্রায় বিভিন্ন রকম অ্যাকাউন্ট খুলে আমি তোমাকে স্টক করা শুরু করি। তুমি হয়তো জানো না, বাট তুমি আমার রিয়েল ইনস্টা আইডিতে 2 বছর পরে আসলেও তোমাকে কিন্তু আমি লাস্ট 2 বছর ধরে আমার হাজারো ফেক অ্যাকাউন্ট দিয়ে স্টক করে গেছি, ইভেন গেমেও। কিন্তু তুমি জানতে পারোনি। এটা জানি না তোমার প্রতি আমার ভালো লাগা ভালোবাসা জানি না, বাট এটাকে কি বলবার তুমি তুমি নাম নেবে আমি জানি না এটা কি, কিন্তু আমি রীতিমতো তোমার মধ্যে যেন দুনিয়া খুঁজে পেয়েছিলাম, যার জন্য আমি এটা করতে বাধ্য হয়েছিলাম। এর আগেও আমার লাইফে বহু মেয়ে এসেছে, তারা অনেকভাবে আমাকে সিরিয়াস করার চেষ্টা করেছে, বাট আমি কখনোই কারোর প্রতি এমনটা ফিল করিনি যেমনটা আমি তোমার প্রতি ফিল করি। তে জাঙ্কুকের মুখের দিকে একভাবে হাঁ করে তাকিয়েছিল। এবার তে বলে,
তুমি আমাকে সত্যিটা বললে কি এমন হতো জাঙ্কুক? জাঙ্কুক বলে, তুমি হয়তো আমাকে ভুল বুঝতে, ভাববে ছেলেটা কতটা খারাপ যে প্রথম দিনই একটা মেয়েকে দেখে তাকে প্রেমের প্রস্তাব দিচ্ছে। তে বলে, তুমি ফার্স্টে প্রেমের প্রস্তাব দিতে চাও, সেদিনকেও যেমন তুমি আমাকে ফার্স্টে ফ্রেন্ডশিপের প্রস্তাব দিয়েছিলে তাই করতে। আর স্টক করেছে সবই মানছে, ওগুলো আমি কিছু বলবো না, কিন্তু এই যে লাস্ট 2 মাস, এটা আমার সত্যি অনেক খারাপ লাগলো। আমি কি করবো বুঝে উঠতে পারিনি। তোমাকে হারানোর ভয় আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, যার জন্য আমি এটা করতে বাধ্য হয়েছি। হারানোর ভয় কিসের? হারানোর ভয়? তুমি তো আমাকে তখন পাওইনি, তাহলে হারানোর ভয় কিসের? তখন জাঙ্কুক বলে, হ্যাঁ পাইনি ঠিকই, কিন্তু আমার ভয় হয়েছিল যে যদি তুমি সত্যিটা জেনে আমাকে রিজেক্ট করো, আমি কেমন না জেনে যদি আমাকে রিজেক্ট করো, এই কাজটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। আর আমি সেটাই করেছি ভুলবশত, বা হয়তো এটা ভালোই করেছি। এবার রাগ হয়ে যায়, কি ভালো করেছো তুমি? আমাকে মিথ্যা কথা বলে ভালো করেছো এটাই বলতে চাইছো? প্রেম শুরু হওয়ার আগেই মিথ্যা কথা বলেছো, তাহলে রিলেশনে থাকাকালীন কত মিথ্যা কথা বলবে? তখন জাঙ্কুক বলে, আমি তোমাকে একটাও মিথ্যা কথা বলিনি। জিওন জাঙ্কুক মিথ্যা কথা বলে না, জিওন জাঙ্কুক সর্বদাই সত্যি কথা বলে। আর তুমি জানো, সুগা কিন্তু আমাকে ব্রো বলেই ডাকতো। তখন তে বলে, হ্যাঁ সুগা তো সবাইকেই ব্রো বলে ডাকে। তখন জাঙ্কুক বলে, তুমি কি এটা কখনো খেয়াল করোনি সুগা সবসময় আমার সাথে অন্যভাবে কথা বলতো? তো এবার আর কোনো কথা বলে না, চুপচাপ অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। জাঙ্কুক আবারও তের দুগালে হাত রাখে এবং তের মুখটা নিজের দিকে ফেরায় আর বলে, আমি জানি তুমি আমায় ভালোবাসো, কিন্তু তুমি সেটা প্রকাশ করতে পারছো না। থাক, তোমাকে প্রকাশ করতে হবে না, তুমি প্রকাশ না করেই ভালোবাসো। কিন্তু বলেই জাঙ্কুক নিজের পকেট থেকে আবারও সেই বক্সটা বার করে এবং বক্সটা খুলে বক্সটা থেকে একটা ডায়মন্ডের রিং বার করে এবং তের রিং ফিঙ্গারে পরিয়ে দেয় আর বলে, শুধু কখনো ছেড়ে যেও না আমায়, এভাবেই সারাক্ষণ আমার পাশে থেকো। তো এবার জাঙ্কুককে বলে, এটা কি করলে? এটা কেন পড়ালে? আমাকে খুলে ফেলো। তখন জাঙ্কুক বলে, এটা খোলার জন্য পড়াইনি, এটা পরে থাকার জন্যই পড়িয়েছি। তে বলে, বাট আই ডোন্ট লাভ ইউ, তো তুমি আমাকে এটা কেন দিই? তখন জাঙ্কুক বলে, তোমাকে ভালোবাসতে হবে না, তুমি রাখো, এটা এমনি দিয়েছি, তুমি এমনিই পড়ে থাকো। এবার তে জাঙ্কুকের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে তাড়াহুড়ো করে আংটিটা খুলতে চায় এবং জাঙ্কুক তের হাতটা আটকে দিয়ে বলে, একদম খোলার চেষ্টা করবে না, আংটিটা খুলে ফেললেই আমি তোমাকে ছুঁড়ে সমুদ্রে ফেলে দেবো, তখন বুঝতে পারবে। এবার তে রাগে ফুসতে ফুসতে বলে, সবসময় খালি ছুঁড়ে ফেলে দেবো, ছুঁড়ে ফেলে দেবো, আমাকে শুধু ছুঁড়ে ফেলে দেওয়ার ভয় দেখাও তুমি। জাঙ্কুক এবার একটু হেসে ফেলে আর বলে, উফ, ফেলবো না বাবা, আমি তোমাকে ছুঁড়ে ফেলবো না, বাট তুমি আংটিটা খুলবে না, আর কিছু না, বাস আংটিটা পরে থাকবে অলওয়েজ, ঠিক আছে? তো এবার রাগে অন্যদিকে গাল ফুলিয়ে তাকিয়ে থাকে। তো এবার জাঙ্কুক আবার তের গাল দুটো ধরে নিজের দিকে ফেরায় আর বলে, এই যে তুমি রাগ হলে গাল দুটো ফুলিয়ে রাখো, টমেটোর মতো হেভি লাগে আমার, এই কারণেই আমি তোমাকে এত ভালোবাসি। বলেই জাঙ্কুক নিজের দু আঙুল দিয়ে তের নাকটা একটু টেনে দেয়। তে উফ করে উঠে বলে, উফ, লাগে না আমার? টং লাগে, আমি কত জোরে দিয়েছি নাকি যে লাগবে? তো এবার মুখ ফুলে জাঙ্কুকের দিকে পিছন ঘুরে দাঁড়ায়। জাঙ্কুক এবার আর কোনো কথা বলে না, মিটমিট করে হাসে এবং তের পিছন থেকে সরে গিয়ে একটা ল্যাম্প পোস্টের পিছনে দাঁড়ায়। তো এবার মনে মনে ভাব, কি ব্যাপার, এতক্ষণ তো রাগ ভাঙাচ্ছিল, এখন গেল কোথায়, কিছু বলছে না? বলেই তে পিছন ঘুরে তাকায় এবং সেখানে জাঙ্কুককে দেখতে পায় না। জাঙ্কুককে না দেখতে পেয়ে তে কিছুটা ঘাবড়ে যায়। তখন রাগের আগে একা একা চলে এসেছিল, কিন্তু এখন জাঙ্কুকের প্রতি যত রাগ ছিল সব গলে জল হয়ে গেছে, তাই এবার সে ভয় পাচ্ছে। তে জোরে জোরে ডাকে, জাঙ্কুক, জাঙ্কুক, কোথায় গেলে জাঙ্কুক? তে এবার নিজের চারপাশ দেখতে থাকে, চারপাশে কাউকে না দেখতে পেয়ে তে কিছুটা ভয় পেয়ে যায় এবং কাঁদো কাঁদো মুখ নিয়ে বলে, আমি রাগ করলাম বলে সত্যি চলে গেল, কিন্তু আমি তো ওইভাবে রাগ করিনি। এবার পেছন থেকে কেউ তে কোমর জড়িয়ে ধরে এবং তে ভয় দিয়ে বাবা গো মাগো বলে চিৎকার করে ওঠে। জাঙ্কুক পিছন থেকে তের মুখটা চেপে ধরে বলে, উফ, এটা আমি, চিল্লাচ্ছ কেন? তে বলে ওঠে, তো সেটা বলবে না তুমি? আমি ভয় পেয়ে গেছি, তুমি চলে গেছো ভেবেছি। উফ, আমার হৃৎপিণ্ডটা মুখেই চলে এসেছিল একটুখানির জন্য। তখন জাঙ্কুক বলে, এই মুরগির হৃৎপিণ্ড নিয়ে তুমি থাকো কি করে বলো তো? আবার বলো তুমি নাকি সাহসী। কে বলে ওঠে, মোটেই আমার মুরগির হৃৎপিণ্ড না, আমি অনেক সাহসী। তখন জাঙ্কুক বলে, সে বুঝতেই পারছি। এবার জাঙ্কুক আর কোনো কথা না বাড়িয়ে তের ঘাড়ে পড়ে থাকা চুলগুলো তের ঘাড় থেকে সরিয়ে তের কাঁধে নিজের থুতনি রাখে। জাঙ্কুকের এরকম আচরণে তে কিছুটা কেঁপে যায় এবং খিচে নিজের চোখটা বন্ধ করে নেয়। তে পুরো স্তব্ধ হয়ে যায় এবং দু হাতে নিজের জামা খামচে ধরে। জাঙ্কুক থেকে বলে, তে, তে অ্যান্সার দেয়, আমার উপর রাগ করেছো? হুম, তাহলে তখন ওইভাবে ওখান থেকে চলে আসলে কেন? আসলে তখন আমি জিনিসটা মেনে নিতে পারিনি, ওই জন্য চলে এসেছিলাম। জাঙ্কুক বলে, ও, এখন আর রাগ নেই তো আমার উপরে? তে বলে, জানি না,
এবার জাঙ্কুক আর কিছু বলে না, আস্তে করে তেকে নিজের দিকে ঘোরায় এবং তের চোখে চোখ রেখে বলে, তোমার রাগ হবে যাই হবে, তুমি কখনো আমাকে ছেড়ে যেও না। তোমার রাগ হলে সেটা আমাকে বোঝাও, কেন রাগ হয়েছে সেটা বলতে হবে না, যে তোমার রাগ হয়েছে সেই রাগটা দেখাও, কিন্তু ছেড়ে যেও না। তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি বাটারফ্লাই। এবার এবার তে অবুঝ বালিকার মতো বলে, বাটারফ্লাই, আমার তো কোনো ডানা নেই, তাহলে আমি বাটারফ্লাই কেমন করে হলাম? তখন জাঙ্কুক এসে বলে, তুমি আমার বাটারফ্লাই, এই বাটারফ্লাইয়ের ডানা সবাই দেখতে পায় না, ওই জন্যই তো শুধু আমি দেখতে পাই, তুমি শুধু আমার জন্য বাটারফ্লাই। তো এবার ফিক করে হেসে দেয়। এবার জাঙ্কুক কিছুক্ষণ তের দিকে তাকিয়ে থেকে বলে, যা, একটুকু ভালোবাসা পেতে সেই অ্যাংরি বার্ডটা কোথায় চলে গেল? অ্যাংরি বার্ড কথাটা শুনে তের আবার গাল ফুলে যায়, আর তে মুখটা নিচু করে নেয়। জাঙ্কুক আর কিছু বলে না, একটু হেসে নিজের বলিষ্ঠ বুকের সাথে নিজের প্রিয়সীকে জড়িয়ে ধরে। জাঙ্কুক তাকে জড়িয়ে রেখেছে ঠিকই, কিন্তু তে জাঙ্কুককে জড়িয়ে রাখেনি। কিছুটা সময় পার হতে তের মনে হয় তারও নিশ্চয়ই জাঙ্কুককে জড়িয়ে ধরা উচিত, কারণ যে মানুষটা তাকে এতটা ভালোবাসে তাকে অবহেলা করা ঠিক হবে না। বলে তে জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরে এবং সেইভাবেই পার হয়ে যায় বেশ কিছুটা সময়। জাঙ্কুকের যেন আজ 2 বছরের প্রতীক্ষা শেষ হলো। জাঙ্কুক আর তে একে অপরকে ছেড়ে দেয়, আর জাঙ্কুক তের 2 গাল ধরে তের মাথাটা উঁচু করে তের কপালে তার উষ্ণ ঠোঁট দিয়ে প্রেমের পরশ এঁকে দেয়। তে কিছুক্ষণ জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে এবং তারপর জাঙ্কুকের হাত ধরে টেনে তে যে বেঞ্চটাতে বসেছিল সেই বেঞ্চটার পাশে নিয়ে যায় এবং নিজে বেঞ্চটার উপর উঠে দাঁড়ায়। বেঞ্চটার উপর উঠে দাঁড়ানোর কারণে তের মুখটা জাঙ্কুকের মুখে সোজাসুজি হয়েছে। তে যেহেতু জাঙ্কুকের থেকে অনেকটাই বেটো, সেই জন্য জাঙ্কুকের মাথা পর্যন্ত হাত পৌঁছানো তের সাধ্যি নেই। তাই তার কাছে এটাই সব থেকে সহজ পদ্ধতি লেগেছে জাঙ্কুকের সমান সমান হওয়ার। তে নিজের ছোট ছোট হাত দুটো জাঙ্কুকের 2 গালে রাখে এবং জাঙ্কুকের কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। তের এইরকম কর্মকাণ্ডে জাঙ্কুক হাসবে না এই সময়টা উপভোগ করবে, এটা নিজেই বুঝে উঠতে পারছে না। এবার তে বেঞ্চ থেকে নেমে জাঙ্কুকের হাত ধরে আর বলে, আচ্ছা চলো আমরা সমুদ্রের পাড়ে গিয়ে বসি আর সমুদ্র দেখি। তখন জাঙ্কুক বলে, এত রাত্রে দেখেছো 12টা বাজে। তে বলে বসে, 12টা বাজুক আর 1টা বাজুক, আমি যাবো মানে যাবোই, তুমি নিয়ে যাবে তো বলো, নাহলে আমি একা যাবো। তখন জাঙ্কুক হো হো করে হেসে ওঠে আর বলে, তুমি একা যাবে? একটুখানি আগে তুমি ভয় পাচ্ছিলে আমাকে না দেখতে পেয়ে। তো এবার রাগ করে আগে আগে যেতে নিলে জাঙ্কুক থেকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে আর বলে, উফ, আবার তাড়াহুড়ো করছো, তোমার না পায়ে ব্যথা, চলো একসাথে যাই। জাঙ্কুক আর তেল সমুদ্রের পাড়ে এসে বসে। দুজনে বেশ কিছুক্ষণ এটা সেটা নিয়ে গল্প করে। বেশ কিছুটা সময় পার হতে জাঙ্কুক হঠাৎই তের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। জাঙ্কুকের এরকম কাণ্ডে তে কিছুটা কেঁপে ওঠে এবং জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলে, কি হলো? তখন তে একটা মিষ্টি স্মাইল দিয়ে বলে, কই কিছু না। তে সমুদ্রের দিকে একভাবে তাকিয়ে জাঙ্কুকের চুলে বিলি কেটে দিচ্ছে, আর জাঙ্কুক তের দিকে একভাবে তাকিয়ে আছে। তের মুখে চাঁদের আলো পড়াতে তের মুখটা যেন আরো বেশি সুন্দর লাগছে, এমনি এত সুন্দরী, তার মধ্যে চাঁদের আলো পড়াতে তের সামনে চাঁদের উজ্জ্বলতা যেন 10 গুণ কমে গেছে। জাঙ্কুক আচমকায় তেকে ডাকতে, তে, তুমি আমাকে ছেড়ে যাবে না তো কখনো? চলবে? তো এই পার্টটা এখানেই শেষ করছি। নেক্সট পার্টের জন্য কমেন্ট করো যদি এই পার্টটা ভালো লেগে থাকে তো। আর আমার ভয়েসটা একটু খারাপ আসবে কিছুদিন, আমার ঠান্ডা লাগার কারণে আমি টোটালি ভয়েস দিতে পারছি না, তবুও চেষ্টা করছি। আর তোমরা একদমই লাইক কমেন্ট শেয়ার তো করছোই না, সাবস্ক্রাইবও করছো না, উল্টে সাবস্ক্রাইবার কমে যাচ্ছে। তো ভালো না লাগলে আমাকে জানাও, আমি তাহলে চেষ্টা করব ভালো কিছু করার। তোমরা জানাচ্ছ না আমাকে, তো তোমরা প্লিজ কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। আর তোমরা রেসপন্স করলে না যে আমি প্রেমিকা গল্পটা কন্টিনিউ করব কিনা। আর যে এমপি জীবন সাহেব, ওটাতে কিন্তু লাইক আসেনি, আমি দেখলাম যারা কমেন্ট করলে রিকোয়েস্ট করলে সেই তো দেখলাম মনে হয় কমেন্ট করনি। তো 2 দিনের মধ্যে জীবন সাহেবটা আপলোড দেবো নেক্সট পার্ট, সবাই ওয়েট করো। আর তোমরা কি লাইভ টাইপ কিছু চাও? মানে অনেক ইউটিউবারদের দেখি লাইভ করে, মানে এরকম ডাবিং ডাবিং করে যারা, তারাই তো। তোমরা যদি চাও আমিও করব টুকটাক লাইভ। ঠিক আছে, এখন এর জন্য গুড নাইট। আর আজকে 27 তারিখ, আমি এখন মানে ভয়েসটা দিলাম। আজকে সকালবেলা যে আমি ভিডিওটা আপলোড দিয়েছিলাম এই ডাইনামিক ডোর 4th পার্টটা, ওটাতেও তো দেখলাম খুব একটা রেসপন্স নেই। তো প্লিজ সাপোর্ট করো, নাহলে ইন্টারেস্ট পাবো কি করে আমি। আর আমার আরো একটা চ্যানেল আছে, আমি তোমাদের বলেছিলাম, তো তোমরা চাইলে সেটা ভিজিট করতে পারো। এখানে আমি
পেজটা শো করে দিলাম, তো তোমরা চাইলে ভিজিট করতে পারো। কেমন লাগছে আমাকে কিন্তু জানিও, কারণ আমি বুঝতেই পারছি না তোমাদের ভিডিও ভালো লাগছে খারাপ লাগছে না, কিছুই বুঝতে পারছি না। আর হ্যাঁ, প্রেমিকা গল্পটা ছাড়বো কিনা আমাকে জানিও। এখনের জন্য গুড নাইট, টাটা, বাই বাই, রাধে রাধে, ঘুমিয়ে পড়লাম আমি।